দ্য ম্যাজিক অব থিংকিং বিগ, উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিক, পার্ট 3। আত্মপ্রত্যয় গড়ে তুলুন, ভয় দূর করুন। বন্ধুরা যখন বলে, অযথা ভয় পাচ্ছ, চিন্তার কোনো কারণ নেই, এগুলি তোমার উদ্ভট কল্পনা মাত্র। মনে রাখবেন, তারা আপনার মঙ্গল কামনা করেন। তবে আমিও জানি, আপনিও জানেন, এরকম ভয়ের ওষুধে তেমন সুফল পাওয়া যায় না। এই মন ভোলানো কথাগুলি হয়তো কয়েক মিনিট বা কয়েক ঘন্টার জন্য ভয় দূর করতে পারে, তার বেশি না। এ তোমার কল্পনা মাত্র। চিকিৎসা পদ্ধতি আত্মপ্রত্যয় গড়ে তুলতে পারে না, ভয়টাকে নির্মূল করতে পারে না। হ্যাঁ, ভয় জিনিসটা আসলে সত্যিকার অনুভূতি। একথাও অনস্বীকার্য যে ভয়টাকে জয় করার আগেই তা আমাদের মনে গেঁথে যায়। আজকাল বেশিরভাগ ভয় কিন্তু মনের রোগ হয়ে দাঁড়িয়েছে। ভুল পথে চালিত, হতাশাব্যঞ্জক ভাবনা চিন্তার ফলে দুশ্চিন্তা, উদ্বেগ, লজ্জা, আতঙ্কের সৃষ্টি হয়। তবে ভয়ের মূলে যা রয়েছে তা চিনে নিতে পারলেই যে ভয় দূর করা যায় তা নয়। ডাক্তার যখন আবিষ্কার করবেন যে আপনার শরীরে কোথাও সংক্রমণ হয়েছে, সেখানেই কিন্তু তিনি চিকিৎসার ইতি টানবেন না। ওই সংক্রমণ দূর করার জন্য তিনি সঠিক ওষুধ প্রয়োগ করবেন। আগেকার দিনে এ তোমার মনের ভয়, চিকিৎসা প্রণালী ভয়ের উপস্থিতিকে স্বীকার করতে চায় না। তবে ভয় তো সত্যিই আছে। ভয়টা আসল। ভয় সাফল্যের প্রথম ও প্রধান শত্রু। ভয়ে মানুষ সুযোগ হারায়, ভয় শারীরিক ক্ষমতা হ্রাস করে দেয়, ভয় মানুষকে রোগগ্রস্ত করে ফেলে, শরীরে নানা সমস্যা দেখা দেয়, আয়ু কমিয়ে দেয়। যখন কথা বলা উচিত, তখন মুখে কুলুপ এঁটে দেয় এই ভয়। ভয়, অনিশ্চয়তা, আত্মপ্রত্যয়ের অভাব, এসবের জন্যই আমাদের এখনো মন্দা আর্থিক শীতলতার সম্মুখীন হতে হয়। হাজার হাজার মানুষ জীবনে বিশেষ কিছু করতে পারে না, জীবনটা উপভোগ করতে পারে না, কারণ ভয়। ভয় সত্যিই এক শক্তিশালী ক্ষমতা। মানুষ জীবনে যা পেতে চায়, ভয় তা পাওয়ার পথে নানাভাবে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। নানা ধরনের, নানা আকারের ভয় হলো মনের সংক্রমণ। শরীরের সংক্রমণের মতোই মনের সংক্রমণ দূর করার কয়েকটি উপায় আছে, বিশেষভাবে তৈরি এক চিকিৎসা পদ্ধতি। প্রথমে এই চিকিৎসার পূর্ব প্রস্তুতি হিসেবে এই তথ্যটি মনে মনে মেনে নিন: আত্মপ্রত্যয় জিনিসটা গড়ে তুলতে হয়। কেউ আত্মপ্রত্যয় সঙ্গে নিয়ে জন্মায় না। আপনার পরিচিত জনেরা যারা আত্মবিশ্বাসে ভরপুর, যারা দুশ্চিন্তাকে জয় করেছে, যারা সর্বত্র সবসময় স্বচ্ছন্দ সপ্রতিভ, তারা নিজেদের আত্মপ্রত্যয় সংগ্রহ, সঞ্চিত ও বর্ধিত করেছে। আপনিও তা করতে পারেন। কিভাবে তা এই অধ্যায়ে জানতে পারবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নৌসেনা যাদের নতুন নিযুক্ত করেছিল তাদের জন্য সাঁতার শেখা বাধ্যতামূলক করে দেয়। উদ্দেশ্য অবশ্য সুস্পষ্ট: সাঁতার জানলে মাঝ সমুদ্রে নাবিক অন্তত প্রাণে বাঁচবে, মরবে না। যারা সাঁতার জানতো না তাদের সাঁতারের ক্লাসে ভর্তি করে দেওয়া হয়। আমি নিজে বেশ কয়েকটি প্রশিক্ষণ সূত্র দেখেছি। আপাতদৃষ্টি একদল স্বাস্থ্যবান তরুণদের মাত্র 6 ফুট গভীর জলে পড়ে ভয় পেতে দেখে ব্যাপারটা হাস্যকর মনে হয়েছিল। একটি অনুশীলন পর্বের কথা মনে পড়ে। তখন নাবিকদের 6 ফুট উঁচু বোর্ড থেকে 8 ফুট বা সামান্য বেশি গভীর জলে ঝাঁপ দিতে বলা হয়। হাফ ডজন সাঁতার বিশেষজ্ঞ পাশে দাঁড়িয়ে ব্যাপারটা দেখছিলেন। গভীরভাবে চিন্তা করলে বলা যায় ব্যাপারটা সত্যি দুঃখজনক ছিল। ওই তরুণ দল সত্যিই ভীত সন্ত্রস্ত ছিল। অথচ তাদের মনের ভয়কে হারানোর জন্য দরকার ছিল শুধুই জলে একটিবার ঝাঁপ দেওয়া। একাধিক ক্ষেত্রে দেখলাম ওই যুবকদের হঠাৎ ধাক্কা দিয়ে বোট থেকে ঠেলে দেওয়া হচ্ছিল। পরিণাম: ভয়কে জয় করা। নৌসেনা কর্মীদের অতি পরিচিত এই ঘটনাটি একটা কথা প্রমাণ করে: কাজটা ভয় দূর করতে হবে, অথচ নিশ্চয়তা বিলম্ব ভয় বাড়ায়। সাফল্যের নিয়মাবলীতে এক্ষুনি লিখে রাখুন: সক্রিয়তা, কর্মতৎপরতা সত্যি ভয় দূর করে। বেশ কমাস আগে এক চিন্তিত কর্তা ব্যক্তি আমার কাছে এসে উপস্থিত। তিনি এক বিশাল খুচরা বিপণন সংস্থার ক্রেতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ওই ভদ্রলোক চিন্তিতভাবে বললেন, চাকরিটা বোধহয় শিগগির হাতছাড়া হবে। মনে হচ্ছে আর বেশি দিন নেই। আমি প্রশ্ন করলাম, কেন? তিনি উত্তর দিলেন, তাই তো মনে হচ্ছে। গত বছরের তুলনায় এবছর আমার বিভাগের সেল 7% হ্রাস পেয়েছে। এদিকে সম্পূর্ণ স্টোরের বিক্রি 6% বেড়ে গিয়েছে। তাই ব্যাপারটা শোচনীয়। সম্প্রতি কয়েকটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, ফলে কোম্পানির বিকাশে কোন রকম যোগ দিতে না পারায় মার্চেন্ডাইজ ম্যানেজার আমাকে বেশ কয়েকবার সতর্ক করে দিয়েছে। আগে কখনো এরকম মনে হয়নি। ইনি বললেন, নিয়ন্ত্রণ হাতছাড়া হয়েছে তা স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার অন্যান্য সঙ্গী ক্রেতারা বুঝতে পারছে যে আমি হেরে যাচ্ছি। কয়েকদিন আগে প্রধান বিক্রেতাদের একটি মিটিংয়ে একজন তো বলেই দিল, আমার কাজের খানিকটা অংশ তাকে দিয়ে দিলে সেই স্টোরের লাভের অংশ বাড়াতে পারবে। মনে হচ্ছে আমি যেন ডুবে যাচ্ছি, আর একদল দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ডুবে যাওয়া দেখছে। ওই ভদ্রলোক নিজের আতঙ্কের ব্যাপারে আরো অনেক কিছু বললেন। শেষ ওকে থামিয়ে বললাম, এ ব্যাপারে আপনি কি করলেন? পরিস্থিতি সামলানোর জন্য কি করবেন? আসলে ইনি উত্তর দিলেন, আমার তো কিছুই করার নেই, শুধু আশা করতে পারি সব ঠিক হয়ে যাবে।
একথা শুনে আমি বললাম, সত্যিই কি আপনার মনে হয় যে আশা করলে সব ঠিক হয়ে যাবে? একটু চুপ করে উত্তরের অপেক্ষা না করে নিজেই ওকে প্রশ্ন করলাম, আশাকে বাস্তবে পরিণত করার জন্য কিছু একটা করুন না। তিনি বললেন, নিশ্চয়ই, বলুন। আপনার কেচের উপযুক্ত দুটো পথ আছে। প্রথম, আজ দুপুর থেকে বিক্রি বাড়ানোর চেষ্টা শুরু করে দিন। স্বীকার করতেই হবে আপনার বিক্রি করে যাওয়ার মূলে কোনো কারণ নেই। সেটা খুঁজে বার করুন। হয়তো আপনার বিক্রি আবার বাড়িয়ে তোলার জন্য আগেকার পণ্য ছাড়সহ বিক্রি করে তারপর নতুন পণ্য রাখতে হবে। আপনি পণ্যগুলো নতুনভাবে প্রদর্শন করতে পারেন। হয়তো আপনার পণ্য বিক্রেতাদের আরো উৎসাহিত করে তুলতে হবে। সঠিক কোন জিনিসটা আপনার বিক্রি বাড়াবে তা আমার পক্ষে বলা সম্ভব নয়, তবে কোনো উপায় আছে বইকি। তাই আপনার মার্চেন্ডাইজ ম্যানেজারের সঙ্গে কথা বলাটা বুদ্ধিমানের কাজ হবে। হয়তো উনি সত্যিই আপনাকে চাকরি থেকে বরখাস্ত করার কথা ভাবছেন। যদি আপনি সমস্যাগুলি নিয়ে ওর সঙ্গে আলোচনা করেন, ওর পরামর্শ চান, তাহলে নিশ্চয়ই উনি আপনাকে সংশোধনের সুযোগ দেবেন। যদি কর্মকর্তারা মনে করেন যে আপনি সমাধান খুঁজে বার করতে পারবেন, তাহলে আপনাকে সরিয়ে দেওয়ার খরচ বা ঝামেলাটা নিতে চাইবেন না। আরো বললাম, তারপর আমার সঙ্গী বিক্রেতাদের সক্রিয় হতে হবে বলুন। হতাশের মতো আচরণ করবেন না। আপনার আশপাশের সবাইকে বুঝিয়ে দিন আপনি এখনো হেরে যাননি। ওর চোখে সাহসের দীপ্তি ফিরে এসেছিল। প্রশ্ন করলেন, আপনি বললেন দুটি উপায় আছে, দ্বিতীয়টা কি? আমি বললাম, দ্বিতীয়টা আপনার বীমা পলিসি বলতে পারেন। আপনার ব্যবসার ২-৩ জন ঘনিষ্ঠ বন্ধুকে বলুন। এখানকার কাজের চেয়ে আরো ভালো স্টোরে কাজ খুঁজছেন। আমার মনে হয় না বিক্রি বাড়ানোর জন্য সংশোধন করার পরও আপনার চাকরি হারানোর ভয় থাকবে। তা সত্ত্বেও হাতে ২-১টা বিকল্প ব্যবস্থা রাখা ভালো। মনে রাখবেন, চাকরি থাকাকালীন অন্য চাকরি খোঁজা বেকার অবস্থায় চাকরি খোঁজার চেয়ে ১০ গুণ সহজ। ২ দিন আগে ভদ্রলোক আমায় ফোন করেছিলেন। বললেন, আপনার সঙ্গে কথাবার্তার পর আমি প্রাণপণ চেষ্টা করতে লাগলাম। বেশ কিছু পরিবর্তন এনেছি, তবে মূল ও আসল পরিবর্তন আমার সেলস লোকজনের মধ্যে এনেছি। আগামী সপ্তাহে একবার সেলসের মিটিং ডাকতাম, এখন রোজ সকালে এক একজনকে ডেকে আলোচনা করি। সবাই উৎসাহী হয়ে উঠেছে। মনে হয় আমাকে দেখে ওরাও অনুপ্রেরণা পেয়েছে। ওরা যেন আমার এই জেগে ওঠার অপেক্ষায় ছিল। এখন সব ঠিকমতো চলছে। গত সপ্তাহে আমার বিক্রি শুধু যে গত বছরের চেয়ে বেশি ছিল তাই না, গোটা স্টোরের গড় বিক্রির চেয়েও বেশি ছিল। ও হ্যাঁ, আরেকটা কথা উনি বললেন, আরেকটা সুখবর আছে। আপনার সঙ্গে কথা বলার পর ২টি চাকরির সন্ধান পেয়েছি। কিন্তু এখানে তো সব ভালোই চলছে, তাই ওগুলো ছেড়ে দিলাম। কঠিন সমস্যার সম্মুখীন হলে যতক্ষণ না সক্রিয় হয়ে ওঠা যায়, ততক্ষণ ওই সমস্যা থেকে বেরিয়ে আসা যায় না। আশাতেই সাবের শুরু। তবে আশার সঙ্গে ক্রয় হয়ে উঠলেই বিজয়ী হওয়া যায়। সক্রিয়তার এই পদ্ধতি কাজে ব্যবহার করুন। এরপর যখনই ভয় পাবেন, ছোট ভয়, বড় ভয়, যাই হোক, নিজেকে অবিচল রাখবেন। তারপর এই প্রশ্নের উত্তরটা খুঁজুন, ভয় দূর করার জন্য আমি কি করতে পারি? ভয়টাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিন। তারপর উপযুক্ত কাজটি করুন। নিচে ভীতি ও তার কয়েকটি সক্রিয় সমাধানের উল্লেখ রয়েছে। বিভিন্ন প্রকারের ভয়: নিজের চেহারার জন্য সংকোচ ও লজ্জা অনুভব করা, পরিত্রাণের উপায় বা কাজ: চেহারার উন্নতি করুন, চুল কাটিয়ে আসুন, জুতা জোড়া পালিশ করুন, পরিষ্কার ইস্ত্রি করা পোশাক পরুন। মোট কথা, নিজেকে স্মার্ট ঝকঝকে করে তুলুন। এজন্য নতুন পোশাকের প্রয়োজন হয় না। ভয় ২, কোনো জরুরি গ্রাহক হাতছাড়া হওয়ার ভয়। উপায়: আরও সেবা দেওয়ার চেষ্টা করুন, পরিশ্রম করুন। যদি কোনো কারণে গ্রাহক আপনার উপর আস্থা হারায়, তাহলে তা সংশোধন করুন। ভয় নম্বর ৩, পরীক্ষায় ফেল করার ভয়। উপায়: দুশ্চিন্তা না করে পড়াশোনা করুন, সময়ের সদ্ব্যবহার করুন। ভয় নম্বর ৪, যা আপনাকে আয়ত্তের বাইরে, সে সব জিনিস নিয়ে ভয়। পরিত্রাণের উপায়: অন্য কিছুতে মনোনিবেশ করুন, বাগান করুন, ছেলে মেয়েদের সঙ্গে খেলা করুন, সিনেমা দেখতে যান। ভয় নম্বর ৫, আপনার নিয়ন্ত্রণের বাইরে কিছু দিয়ে শারীরিক আঘাত পাওয়ার ভয়। যেমন ঘূর্ণিঝড়, প্লেনের নিয়ন্ত্রণ হারানো। আপনার নিয়ন্ত্রণের বাইরে কিছু দিয়ে শারীরিক আঘাত পাওয়ার ভয়, যেমন ঘূর্ণিঝড়, প্লেনের নিয়ন্ত্রণ হারানো। ভয় দূর করার উপায়: অন্যের ভয় দূর করার চেষ্টা করুন, প্রার্থনা করুন। আপনার নিজের কাজটা যে সঠিক সে ব্যাপারে সুনিশ্চিত হয়ে তারপর কাজটাকে করতে হবে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে সমালোচনা শুনতে হয়। অন্যেরা কি ভাববে, কি বলবে, সেই ভয়। সব বিষয়গুলি বিশ্লেষণ করুন, দৃঢ় নিশ্চিত হয়ে নির্ণয় করুন। একবার নির্ণয়ের পর পিছপা হবেন না। মানুষকে ভয় পাওয়া:
সঠিকভাবে বিচার করুন। মনে রাখবেন, অন্যজনও আপনার মতোই মানুষ। ভয়কে দূর করে আত্মপ্রত্যয় ফিরে পাওয়ার জন্য এই দুটি কাজ করুন। ভয়কে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিন, আলাদা করে দিন। কেন ভয় পাচ্ছেন সেই কারণটা খুঁজে বের করুন। 2, এবার সক্রিয় হয়ে উঠুন। কোনো না কোনো কাজ রয়েছে সব রকমের ভয়ের সমাধান। আর মনে রাখবেন, দ্বিধাদ্বন্দ্ব ভয়টাকে আরো বড়, আরো ভয়াবহ করে তোলে। তাই তৎপর হয়ে কাজ করুন, দৃঢ় সিদ্ধান্ত নিন। বেশিরভাগ সময় আত্মবিশ্বাসের অভাবের মূলে থাকবে স্মরণশক্তি পরিচালনা করার অক্ষমতা। আপনার স্মৃতি ব্যাংকের সুউচ্চ পরিচালনার জন্য আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। এই আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য বিশেষভাবে দুটি কাজ করতে পারেন। 1, আপনার ব্যাংকে শুধুই আশাবাদী ও গঠনাত্মক চিন্তাভাবনা সংগ্রহ করুন। একথা অনস্বীকার্য যে জীবনে নানা অস্বস্তিকর, লজ্জাজনক ও হতাশাব্যঞ্জক পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তবে সফল ও ব্যর্থ মানুষ এই পরিস্থিতির মোকাবেলা করতে সম্পূর্ণ ভিন্ন পথ অবলম্বন করে। অসফল মানুষ কথাগুলি মনে গেঁথে নেয় বিরক্তিকর ব্যাপারগুলি নিয়ে, বারবার চিন্তা করে, যা স্মৃতির কোঠরে জমা হয়ে যায়। তারা এছাড়া আর কিছুই ভাবতে চায় না। এমনকি রাত্রে শোয়ার আগে পর্যন্ত এসব বিরক্তিকর চিন্তাভাবনা মনের আনাচে কানাচে ঘোরাফেরা করে বেড়ায়। এদিকে আত্মবিশ্বাসী সফল মানুষ তা নিয়ে আর দ্বিতীয়বার মাথা ঘামায় না। সফল মানুষটি তার মনের ব্যাংকে শুধুই ভালো চিন্তা সংগ্রহ করে। প্রতিদিন সকালে কাজে যাওয়ার আগে আপনি যদি বেশ খানিকটা জঞ্জাল গাড়ির ইঞ্জিনে ভরে দেন, তাহলে গাড়িটা কিভাবে চলবে? খুব শিগগির ইঞ্জিনটা বিগড়ে যাবে, কাজ বন্ধ করে দিবে। ওই একইভাবে আপনার মনে জমা হয়ে থাকা নাধর্মী, হতাশাব্যঞ্জক, অপ্রিয় চিন্তাভাবনা মনকে জর্জরিত করে তোলে। হতাশাজনক চিন্তাধারা অযথা আপনার মনের মোটরে আয়ু ক্ষয় করে। এতে মনে দুশ্চিন্তা, নৈরাশ্য, হীনমন্যতার অনুভূতি জাগে। যখন বাকিরা এগিয়ে যায়, এই চিন্তাগুলি আপনাকে পথের ধারে দাঁড় করিয়ে রাখে। 2, মনের ব্যাংক থেকে ভালো গঠনমূলক চিন্তা বেছে তুলুন। বেশ কবছর আগে আমি শিকাগোর এক মনস্তত্ত্ববিদ সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলাম। এরা নানা সমস্যার সমাধান খুঁজত, তবে বেশিরভাগ কেস ছিল বিবাহ ও মনের মিলের সমস্যা। একদিন দুপুরে ওই সংস্থার প্রধানের সঙ্গে তার পেশা ও মানিয়ে নেওয়ার সমস্যার আক্রান্ত মানুষকে সাহায্য করার প্রণালী সম্বন্ধে আলোচনা হচ্ছিল। উনি একটা কথা বললেন, জানেন, শুধু একটা কাজ করলেই কিন্তু এদের সব সমস্যার সমাধান হয়ে যায়। আমাদের সাহায্যের কোনো প্রয়োজনই হয় না। কি কাজ? উৎসুক মনে আমি প্রশ্ন করলাম। তিনি উত্তর করলেন, অতি সাধারণ একটা কাজ। বিনাশমূলক চিন্তাভাবনা মনের দানব হয়ে ওঠার আগেই সেগুলোকে সমূলে উচ্ছেদ করে দিন। আমি যাদের সাহায্য করতে চাই, উনি বললেন, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু নিজেদের মনের গভীরে আতঙ্ক ও ভয়ের এক মিউজিয়াম গড়ে তুলেছে। যেমন ধরুন, বিয়ের বহু সমস্যার সঙ্গে জড়িয়ে আছে মধুযামিনীর দানব, অর্থাৎ মধুচন্দ্রী বা উভয় সঙ্গিনীর মনোপুত হয়নি, অথচ তারা সেই অপ্রিয় স্মৃতিগুলো মন থেকে মুছে ফেলার বদলে 1000 বার তা নিয়ে আলোচনা বা চিন্তাভাবনা করে। শেষে সফল বৈবাহিক জীবনের পথে ওই চিন্তাগুলি দানবের আকার নিয়ে পথরোধ করে দাঁড়ায়। এর 5 বা 10 বছর পর এরা আমার কাছে এসে উপস্থিত হয়। মনের দানবকে প্রশ্রয় দেবেন না। মনের ব্যাংক থেকে কখনোই বেদনাদায়ক চিন্তাভাবনা তুলে আনবেন না। যে কোনো স্মৃতি মনে ভেসে উঠলে তার মন্দটাকে ভুলে শুধুই সুখের মুহূর্তগুলি মনে করবেন। মন্দকে মন থেকে মুছে ফেলুন। তা সত্ত্বেও যদি দেখেন যে মনে দুশ্চিন্তা আসছে, তাহলে চিন্তা করা বন্ধ করে দিন। অনেকটা খুবই গুরুত্বপূর্ণ উৎসাহবর্ধক কথা বলি। আপনার মন কিন্তু চায় না আপনি হতাশাজনক কথাগুলি নিয়ে চিন্তা ভাবনা করুন। যদি একটা সহযোগিতা করেন, অপ্রিয় স্মৃতিগুলি ধুয়ে মুছে যাবে। আপনার মনের ব্যাংকের খানজানিতে ক্রমশই ওই বেদনাদায়ক স্মৃতিগুলি বাতিল করে দেবে। বিজ্ঞাপন জগতের পথিতযশা মনোবিদ ডক্টর মেলথিন এস হ্যাটউইক স্মরণশক্তি সম্বন্ধে বলেছিলেন, বিজ্ঞাপন দেখে যদি মুখানুভূতি হয়, তাহলে মনে রাখার সম্ভাবনা বেশি থাকে। অপ্রিয় অনুভূতি হলে পাঠক বা শ্রোতা বিজ্ঞাপনের বার্তাটা ভুলে যায়। ওই অপ্রিয় বিজ্ঞাপন আমরা মনে রাখতে চাই না। সংক্ষেপে বলতে গেলে, আমরা যদি অপ্রিয় নিরাশাবর্ধক চিন্তাকে মনে স্থান না দেই, তাহলে সেগুলি সহজেই ভুলে যাওয়া যায়। মনের ব্যাংক থেকে শুধুই ভালো সুন্দর চিন্তা তুলে আনুন, বাকিগুলো ভুলে যান। এতে আপনার আত্মবিশ্বাস সবার আগে থাকার অনুভূতি সুদৃঢ় হবে। নৈরাশ্যজনক, আত্মগ্লানি ও দুঃখের অনুভূতি মনে না করলে আপনি সহজেই ভয়কে জয় করতে পারবেন। মানুষ একে অপরের ভয় পায় কেন? বেশ কয়েকজন অন্যদের সামনে আত্মসচেতন হয়ে ওঠে। লজ্জার মূল কারণটা কি? এ বিষয়ে কি করা যায়? অপরকে ভয় পাওয়া এক ভয়ানক রোগ, তবে সেই ভয়কে অতিক্রম করার উপায় আছে।
যদি অন্যদের সঠিকভাবে বোঝার চেষ্টা করেন, তাহলে তাদের প্রতি সংকোচ বা ভীতি দূর হবে। এক সফল কঠোর ব্যবসায়ী বন্ধু আমায় জানালেন ইনি কিভাবে মানুষের সঠিক বিচার করতে শিখেছেন। উদাহরণটি কৌতূহল উদ্দীপক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক সেবায় যোগ দেওয়ার আগে আমি খুব ভয় পেয়েছিলাম। তুমি বিশ্বাস করবে না, আমি খুব লাজুক ও শান্ত প্রকৃতির মানুষ ছিলাম। মনে হতো বাকি সবাই বুঝি আমার চেয়ে বেশি স্মার্ট। নিজের শারীরিক ও মনের ক্ষমতার অভাব সম্বন্ধে সব সময় চিন্তিত থাকতাম। মনে হতো সাফল্য আমার প্রাপ্য নয়। সৌভাগ্যক্রমে হঠাৎ সেনাবাহিনীতে যোগ দেওয়ায় আমার মানুষকে ভয় পাওয়ার এই অনুভূতি দূর হয়। 1942 থেকে 1943 এ যখন দ্রুত বেগে সৈন্য সেনাবাহিনীতে সৈনিক নেওয়া হচ্ছিল, আমি তখন তাদের ভর্তি কেন্দ্রের একটি চিকিৎসা বিভাগে কাজ করছিলাম। প্রতিদিন আমি সৈনিকদের পরীক্ষা নিরীক্ষা করায় সাহায্য করতাম। যতবার নতুন সৈনিক দেখতাম, আমার মনের ভয় খানিকটা কেটে যেত। অতগুলো নতুন সৈনিককে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মনে হয়েছিল সবাই তো একই রকম। তবে হ্যাঁ, কেউ মোটা ছিল, কেউ ছিল রোগা, কেউ লম্বা, কেউ বেঁটে, অথচ সকলেই ছিল একেবারে একা, বিভ্রান্ত। কয়েকদিন আগে সব উদ্যমীকে কর্মচারী ছিল, কেউ ছিল কৃষক, কেউ বা সেলসম্যান, লক্ষ্যহীন বেকার অথবা চাকরিজীবী। মাত্র কদিন আগেই তো কিছু করছিল, কিন্তু এই ভর্তি কেন্দ্রে এসে সবাইকে এরকম মনে হচ্ছিল। তখন একটা বুনিয়াদী কথা আবিষ্কার করলাম। বুঝলাম মানুষে মানুষে পার্থক্য আছে বটে, তা সত্ত্বেও অনেকগুলো ব্যাপারে মানুষে মানুষে মিল রয়েছে প্রচুর। বুঝলাম বাকিরাও তো আমারই মতো, প্রত্যেকেই ভালো খাবার খেতে ভালোবাসে, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সান্নিধ্য চায়, জীবনে এগিয়ে যেতে চায়। তারও নানা সমস্যা আছে, সে আরাম করতে ভালোবাসে। তা অন্যরাও যদি আমার মতো হয়, তাহলে তাদের ভয় পাওয়ার তো কারণ নেই, তাই না? পাশের ভদ্রলোক আমার মতোই মানুষ, তাকে ভয় কিসের? মানুষকে সঠিকভাবে বোঝার দুটি উপায় জানে। উপায় নম্বর ১, অন্যজনের উপযুক্ত মূল্যায়ন করুন। অন্যদের প্রতি আচরণে দুটি কথা মনে রাখবেন। প্রথম, অন্যজন গুরুত্বপূর্ণ। বিশেষভাবে বলছি, অন্যজন গুরুত্বপূর্ণ। প্রতিটি মানুষ গুরুত্বপূর্ণ। তবে একথা কখনোই ভুলবেন না, আপনিও কিন্তু গুরুত্বপূর্ণ। তাই কাউকে সঙ্গে দেখা হলে মনে রাখবেন, আমরা দুজনই গুরুত্বপূর্ণ। উভয়ের স্বার্থসিদ্ধি ও সুবিধার জন্য এই আলোচনায় বসি। এরকম পরস্পরের প্রতি যথেষ্ট গুরুত্ব দেওয়ার ফলে পরিস্থিতিতে একটা ভারসাম্য আসে। চিন্তাভাবনায়, বুদ্ধিমত্তায় অন্যজন আপনার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। অন্যজনকে দেখে হয়তো বিপুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হবে, তবে মনে রাখবেন সেও রক্ত মাংসের মানুষ। আপনার মতোই তারও শখ, আহ্লাদ, আশা, আকাঙ্ক্ষা, সমস্যা আছে। উপায় নম্বর ২, অন্যদের বোঝার চেষ্টা করুন। যারা সবসময় আপনাকে গিলে খাওয়ার জন্য তৈরি, আপনার উপর চিৎকার চেঁচামেচি করছে, মারমুখী হয়ে ঝগড়া করতে আসছে, তেমন লোকও বিরল নয়। আপনি এদের মোকাবেলা করার জন্য তৈরি না থাকলে এরা আপনার আত্মবিশ্বাসকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাতে আপনি সম্পূর্ণ ভেঙে পড়বেন। এরকম অত্যাচারী মানুষের হাত থেকে রেহাই পাওয়ার পথটা জানা চাই। কয়েক মাস আগে মেসফিসের একটি হোটেলের রিজার্ভেশন ডেস্কে এরকম মানুষের মোকাবেলা করার সঠিক পন্থা আবিষ্কার করেছিলাম। তখন বাজে বিকাল ৬টা। হোটেলের কর্মীরা নতুন অতিথিদের নাম খাতায় তুলতে ব্যস্ত। আমার সামনে দাঁড়িয়ে থাকা ভদ্রলোকটি হোটেলের কেরানিকে নিজের নামটা বললেন। এরপর কখনো কেউ আপনার সঙ্গে দুর্ব্যবহার করলে এই দুটি কথা মনে রাখবেন, রাগ করবেন না। এরকম পরিস্থিতিতে আপনার একমাত্র করণীয় অন্যজনকে কথা বলতে দিন, তারপর সম্পূর্ণ ব্যাপারটা ভুলে যান। বহু বছর আগে ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতা দেখার সময় একটা ঘটনার খুবই আশাহত হয়েছিলাম। এদের মধ্যে একটি ছাত্র ক্লাসের আলোচনা ও আগেকার পরীক্ষাগুলিতে খুবই ভালো ফলাফল দেখিয়েছিল, অথচ এই পরীক্ষায় তার বেশ অবনতি দেখলাম। ছেলেটি মেধাবী ও আশা করেছিলাম ক্লাসে ওই প্রথম হবে, কিন্তু ওই পরীক্ষায় ও সবচেয়ে কম নম্বর পেল। আমি আমার নিয়ম মাফিক সেক্রেটারি মারফত ছেলেটিকে তৎক্ষণাৎ আমার সঙ্গে দেখা করতে বললাম। কিছুক্ষণ পর পল ডব্লিউ এসে উপস্থিত। মনে হলো ও খুব আঘাত পেয়েছে। ওকে বসতে বললাম, তারপর প্রশ্ন করলাম, কি ব্যাপার পল? আমি তো তোমার কাছ থেকে এরকম আশা করিনি। পল মুহূর্তকাল যেন নিজের সঙ্গেই দ্বন্দ্ব করে চোখ নামিয়ে নিল। তারপর উত্তর দিল, স্যার, যেদিন আপনি আমার নকল করা ধরে ফেললেন, সেদিন থেকে আমি ভেঙে পড়েছি। কিছুতেই মনোযোগ দিতে পারছি না। বিশ্ববিদ্যালয়ে এই প্রথম নকল করার চেষ্টা করেছি। আমার এ গ্রেড চাই, তাই নিরুপায় হয়ে এই পথে পা বাড়িয়েছি। বিমর্ষ আশাহত ছেলেটি অবিরাম বলে চলল, আমি জানি আপনি হয়তো আমাকে বরখাস্ত করার জন্য আপিল করবেন। বিশ্ববিদ্যালয়ের নিয়মমাফিক যে নকল করে তাকে চিরতরে ডিসমিস করে দেওয়া হয়।
পল এবার তার পরিবারের দুর্নাম রটার কথা, জীবনটা নষ্ট হয়ে যাওয়ার কথা, নানা কথা বলতে লাগলো। শেষে আমি বললাম, একটু দাঁড়াও, একটা কথা স্পষ্টভাবে বলে দেই, আমি কিন্তু তোমাকে নকল করতে দেখিনি। তুমি ঘরে ঢুকে এই কথাগুলো বলার আগে পর্যন্ত আমি ঘুণাক্ষরেও জানতাম না ব্যাপারটা। তবে কথাগুলো শুনে আমি সত্যি খুব হতাশ হলাম। আমি আরো বললাম, আচ্ছা পল, তুমি বিশ্ববিদ্যালয়ে এই পড়াশোনা থেকে কি শিখতে জানতে পেতে চাও? পল একটু শান্ত হয়ে খানিকক্ষণ চুপ করে তারপরে বলল, স্যার, আমি ভালো মতো বাঁচতে চাই, তবে মনে হচ্ছে তাও পারবো না। আমাদের সকলের শেখার পথগুলি ভিন্ন, আমি বললাম। আশা করি এই অভিজ্ঞতা থেকে সাফল্যের প্রকৃত অর্থ কি তা জানতে পেরেছ। যখন নকল করছিলে, তোমার বিবেক তোমাকে ধিক্কার করেছে। তোমার আত্মগ্লানি তোমায় আত্মবিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, তোমাকে বিধ্বস্ত করে দিয়েছে। পল, সাধারণত নৈতিকতা বা ধর্মের ভিত্তিতে সঠিক বা ভুল পথে নির্ণয় করা হয়। মনে রেখো, আমি তোমায় জ্ঞান দিচ্ছি না, কোনটা ঠিক কোনটা ভুল তাও বলতে বসিনি। তবে বাস্তব জীবনে বিবেক বিরুদ্ধ কাজ করলে তুমি অন্যায় বোধে ভুগতে বাধ্য। আর এই অন্যায় বোধ তোমার সমস্ত চিন্তা ভাবনাতে প্রভাব ফেলবে। যেহেতু তোমার মন বারবার প্রশ্ন করছে, আমি ধরা পড়ব না তো, তাই তুমি হয়তো সহজভাবে চিন্তা করতে পারবে না। পল আরো বললাম, তুমি সবচেয়ে ভালো পরিণাম চেয়েছিলে, তার জন্য ভুল পথে পা বাড়িয়েছ। জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন আমরা নিজেদের সেরা প্রমাণ করতে চাই, বিবেকের বিরুদ্ধে কাজ করি। যেমন কখনো হয়তো গ্রাহকের জিনিস বিক্রি করার জন্য তুমি তাকে ঠকাতে রাজি হয়ে যাবে, হয়তো তাতে সফলও হবে। তবে মুশকিলটা হলো তোমার মনের অপরাধবোধ। তুমি ওই গ্রাহকের দিকে আর চোখ তুলে তাকাতে পারবে না। মনে মনে ভাববে, আমি যে ওকে ঠকিয়েছি, তাকে ধরে ফেলছে। ফলে তুমি কাজে মন দিতে পারবে না, তোমার প্রেজেন্টেশনে প্রতিকূল প্রভাব পড়বে। সম্ভবত তুমি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবার অথবা পরে কখনোই আর বিক্রিতে সফল হতে পারবে না। অর্থাৎ তোমার একটা ভুল পদক্ষেপ, তোমার বিবেকের ধ্বংসন, ভবিষ্যতে তোমার আয়ের পথটাই বন্ধ করে দেবে, প্রচুর ক্ষতি করবে। সঠিক পথে চললে বিবেক সন্তুষ্ট থাকে, মন পরিষ্কার থাকে, ফলে গড়ে ওঠে আত্মবিশ্বাস। জেনে শুনে ভুল করলে দুটি কুপ্রভাব পড়ে। এক, আমরা অপরাধ বোধে ভুগি, যা আমাদের আত্মবিশ্বাসকে প্রভাবিত করে। দুই, ব্যাপারটা ক্রমশ অন্যান্যরাও জেনে যায়, তারাও আমাদের উপর বিশ্বাস হারায়। সঠিক পথ বেছে নিন, নিজের আত্মবিশ্বাস সুদৃঢ় করুন, এটিই সফল হওয়ার চাবিকাঠি। মনস্তত্ত্বের এই বুনিয়াদী নীতি 25 বার পড়লেও কম পড়া হয়। পুনঃ মনে গেঁথে নিন, আত্মবিশ্বাসে ভরপুর হয়ে কাজ করুন, আত্মবিশ্বাসের মতো চিন্তা করতে পারবেন। মনস্তত্ত্ববিদ্যা বলেন, আমাদের ক্রিয়াকলাপে পরিবর্তন আনতে পারলে মনোভাবে পরিবর্তন আনা সম্ভব। যেমন হাসলেই হাসতে ইচ্ছা করে, ঋজুভাবে দাঁড়ালে, ঝুঁকে না পড়লে মনোবল বাড়ে, আত্মপ্রত্যয় বাড়ে। আবার ভ্রুকুটি করলে দেখবেন মন মেজাজও বিগড়ে যায়। সুপরিচালিত চিত্রাঙ্কন অনুভূতিতে পরিবর্তন আনতে পারে, এটা সহজেই প্রমাণ করা যায়। যারা লাজুক, অন্যদের সামনে দাঁড়াতে লজ্জাবোধ করে, তারা সংকোচ দূর করে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে যদি তারা ওই সম্ভাষণ জানান। দ্বিতীয়, সরাসরি তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। তৃতীয়, বলুন, আপনার সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো। এই তিনটি সহজ কাজ স্বয়ংক্রিয়ভাবেই লজ্জা সংকোচ দূর করতে পারে। দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করলে চিন্তাভাবনাতে আত্মবিশ্বাস ফিরে পাবেন। আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য আচরণে দৃঢ় প্রত্যয় আনতে হবে। যেমন অনুভব করতে চান তেমনটি আচরণ করুন। নিচে আত্মপ্রত্যয় গড়ে তোলার 5টি নিদর্শন দেওয়া হলো, এগুলি ভালো মতো পড়ুন। এরপর এগুলি অনুসরণ করার চেষ্টা করুন, সচেতন প্রয়াস করুন ও আত্মবিশ্বাস গড়ে তুলুন। 1, সামনের সারিতে বসুন। লক্ষ্য করেছেন কি, মিটিংয়ে, চার্চ, ক্লাস ও অন্যান্য সম্মেলনে পেছনের সারিগুলি প্রথমে ভরে যায়। দৃষ্টি আকর্ষণ না করার জন্য সবাই পেছনে গিয়ে বসতে চায়। দৃষ্টি আকর্ষণ না করার মূল কারণই হলো আত্মবিশ্বাসের অভাব। সামনে বসলে আত্মবিশ্বাস বাড়ে। সামনে বসার অভ্যাস করুন। এখন থেকে যতটা সম্ভব প্রথম সারির কাছাকাছি বসার চেষ্টা করুন। হয়তো সামনে বসলে দৃষ্টি আকর্ষণ করবেন, তবে সাফল্যও তো নজর কাড়ে। 2, চোখে চোখ রেখে কথা বলার অভ্যাস করুন। মানুষ কিভাবে তার চোখ দুটি ব্যবহার করে তা দেখে মানুষটির ব্যাপারে অনেক কিছু বোঝা যায়। যে চোখে চোখ রেখে কথা বলে যে চোখে চোখ রেখে কথা বলে না, তার সঙ্গে কথা বলতে গেলে প্রথমেই মনে হয় লোকটি কি লুকোতে চাইছে। কিসে ভয় ওর? কিছু আড়াল করতে চাইছে কি? কোনো কথা লুকাচ্ছে কি? চোখে চোখ রেখে কথা না বললে আপনার ব্যাপারে অন্যের কোনো মতই ভালো ধারণা হবে না। আপনি জানাবেন, আমি ভীতু, আমার আত্মবিশ্বাস নেই। এই ভয় অতিক্রম করার জন্য অন্যের চোখের দিকে তাকিয়ে কথা বলুন। অন্যের চোখে চোখ রেখে কথা বলার অর্থ, আমি সৎ, ভালো মানুষ। তোমায় যা বলছি আমার তাতে সম্পূর্ণ আস্থা আছে। আমি ভীতু নই, আমার নিজের উপর বিশ্বাস আছে।
চোখের দিকে তাকিয়ে কথা বললে আপনার লাভই হবে। সামনে যে আছে সোজা তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। এতে আপনার আত্মপ্রত্যয় বাড়বে, অন্যদের আপনার প্রতি বিশ্বাস বাড়বে। ৩. হাঁটার গতি 25% বাড়িয়ে দিন। ছোটবেলায় কাউন্টি সিটে যাওয়াটা আমার জন্য এক রোমাঞ্চকর ব্যাপার ছিল। সব কাজে কর্ম শেষে হওয়ার পর যখন বাড়িতে এসে বসতাম, মা বলতেন, ডেভিড, এখানে একটু বসা যাক, লোকদের আনাগোনা দেখি। মা একটা মজার খেলায় পারদর্শী ছিলেন। আমাকে বলতেন, ওই লোকটাকে দেখেছো, বলো তো ও চিন্তিত কেন, বা ওই ভদ্রমহিলা এবার কি করবেন বলো দেখি, কিংবা ওই লোকটাকে দেখো, মনে হচ্ছে কিছুই বুঝতে পারছে না। লোকদের ঘোরাফেরা, হাঁটা চলা করতে দেখাও এক মজার ব্যাপার। সিনেমা দেখার চেয়ে সস্তা এই অবসর বিনোদন, তাই বোধহয় মা একটা আবিষ্কার করেছিলেন, এবং এতে অনেক কিছুই শেখা যায়। ৪. কথাবার্তায় অংশগ্রহণ করুন। বিভিন্ন ধরনের নানা দলের সঙ্গে কাজ করে এমন অনেক মানুষের সংস্পর্শে এসেছি যাদের অসাধারণ বুদ্ধি ও ক্ষমতা থাকা সত্ত্বেও তারা আলোচনায় অংশগ্রহণ করতে পারে না। এরা যে অন্যের সঙ্গে কথা বলতে চায় না তা নয়, এদের মধ্যে আত্মবিশ্বাসের অভাববশত সবার সঙ্গে মিশতে পারে না। অধিবেশনের মূল অংশগ্রহণকারী মনে মনে ভাবে, আমার মতামত হয়তো একেবারেই অর্থহীন, কিছু বললে নিজের বোকামি প্রকাশ করা হবে, তার চেয়ে চুপ করে থাকা ভালো। তাছাড়া বাকিরা হয়তো আমার চেয়ে বেশি জানে, আমি সবার সামনে থাকলে নিজের অজ্ঞতা প্রমাণ করতে চাই না। যতবার ওই ব্যক্তি কথা বলতে ব্যর্থ হয়, সে আরো অসম্পূর্ণ অনুভব করে, আরো বেশি হীনমন্যতায় ভোগে, কখনো কখনো নিজেকে বোঝানোই ব্যর্থ প্রয়াস করে, যদিও সে জানে কখনোই তা করবে না, পরের বার অংশ নেবে। এটা খুবই জরুরি। যতবার এই অংশগ্রহণকারী কথাবার্তায় অংশ নেওয়ার ব্যর্থ হয়, ততবার আত্মবিশ্বাসের অভাব তাকে আরো বেশি ভীতু করে তোলে, সে নিজের উপর আস্থা হারায়। অথচ আপনি যত বেশি আলোচনায় অংশ নেবেন, ততই বাড়বে আপনার আত্মবিশ্বাস। পরের বার আলোচনায় অংশ নেওয়া সহজ হবে। কথা বলুন, এটা আত্মবিশ্বাস বাড়ানোর ভিটামিন। এই আত্মবিশ্বাস বাড়ানোর পদ্ধতিটা কাজে প্রয়োগ করুন। সব উন্মুক্ত আলোচনায় অংশ নিন। ব্যবসার অধিবেশন, কমিটি মিটিং, সামাজিক সংস্থা, সর্বত্র স্বেচ্ছায় অংশ নিন। ব্যতিক্রম রাখবেন কেন? মন্তব্য জানান, মতামত প্রকাশ করুন, প্রশ্ন জিজ্ঞাসা করুন, আর সবার শেষে কথা বলবেন না। সবার প্রথমে আলোচনায় প্রথম বক্তা হয়ে ওঠার চেষ্টা করুন। ৫. মন খুলে হাসুন। অনেকেই হয়তো শুনেছেন, প্রাণ খোলা হাসিতে মনটা ভরে যায়। বলা হয় আত্মবিশ্বাসের অভাবের সেরা ঔষধ হাসি। হয়তো যেহেতু অনেকেই মনে মনে ভয় পেলে হাসার চেষ্টা করে দেখেননি, তাই তারা একথায় বিশ্বাস করেন না। এটা চেষ্টা করে দেখুন। মনে করুন আপনি হেরে গিয়েছেন, একই সঙ্গে হাসার চেষ্টা করুন। পারবেন না? প্রাণ খুলে হাসায় আত্মবিশ্বাস ফিরে পাবেন। প্রাণ ভরা হাসি ভয় দূর করে, চিন্তাকে হারিয়ে দেয়, নৈরাশ্যকে জব্দ করে। দুশ্চিন্তা দূর করা ছাড়াও একগাল হাসি অনেক কিছু সারিয়ে তোলে। সত্যিকার হাসি মুহূর্তে মনোমালিন্য দূর করে। প্রচণ্ড চোটে আছে এমন মানুষকে দেখে যদি খাঁটি একগাল হাসতে পারেন, সে আর রাগারাগি করতে পারবে না। কয়েকদিন আগেকার একটা ঘটনায় এ কথাটাই প্রমাণ। রাস্তার মোড়ে ট্রাফিকের সাথে আলো বদলানোর অপেক্ষায় দাঁড়িয়ে হঠাৎ ধুম, আমার পেছনের গাড়ির ড্রাইভারের ব্রেক থেকে পা সরে যাওয়ার ফলে আমার গাড়িতে এসে ধাক্কা দেয়। আয়নায় দেখলাম ভদ্রলোক গাড়ি থেকে নামছেন, আমিও নেমে এলাম। সব নীতিকথা ভুলে বাগযুদ্ধের জন্য প্রস্তুত আমি। অস্বীকার করব না, আমি ভদ্রলোকের উপর প্রচণ্ড রেগেছিলাম। তবে সৌভাগ্যক্রমে তেমন কিছু ঘটার আগেই ভদ্রলোক এগিয়ে এসে একটু হেসে খুবই ভদ্রভাবে বললেন, আমি সত্যিই এটা করতে চাইনি। ওই হাসি, ওই আচরণ দেখে আমি অভিভূত হয়ে গেলাম। বললাম, ঠিক আছে, এমন তো হয়েই থাকে। ক্ষণিকে আমার শত্রুটি বন্ধুতে পরিণত হয়েছিল। প্রাণ খুলে হেসে দেখুন, দেখবেন পৃথিবীটা কত সুন্দর। তবে হাসতে হবে প্রাণ ভরে। অল্প হাসিতে তেমন কোনো গ্যারান্টি নেই। চমৎকার হেসে দেখুন, আমি শুধু তেমন হাসির গ্যারান্টি দিতে পারি। বহুবার শুনেছি, মানছি, তবে মনে মনে ভয় পেলে বা রেগে গেলে আমি হাসতে পারি না। নিশ্চয়ই পারেন না, কেউই পারে না। তাই নিজেকে বোঝাতে হবে, আমি হাসবো, তারপর হাসুন। হাসির শক্তি আবিষ্কার করুন, বিকশিত করুন। এই ৫টি পন্থা কাজে প্রয়োগ করুন। কাজে ভয় দূর হয়। ভয় দূর করে গঠনমূলক কাজ করুন। নিষ্ক্রিয়তা কিছুই না করা ভয় বাড়ায়, আত্মবিশ্বাস ও মনোবল কম করে দেয়। মনের ব্যাংকে শুধুই গঠনমূলক শুভ চিন্তা সংগ্রহ করার ব্যাপারে সচেষ্ট থাকবেন। নিরাশাবর্ধক, হীনমন্যতা সৃষ্টি করে এমন চিন্তা ভাবনাকে মনের দানব হয়ে ওঠার সুযোগ দেবেন না। নিজেকে অপ্রিয় ঘটনা বা পরিস্থিতির বিষয়ে চিন্তা করার অবকাশ দেবেন না। মানুষকে সঠিকভাবে চিনতে শিখুন। মনে রাখবেন, মানুষ মানুষের যত পার্থক্য, তার চেয়ে সাদৃশ্য বেশি। অন্যের ব্যাপারে সঠিক ভাবনা, ন্যায্য চিন্তা করবেন। সেও তো মানুষ। অন্যজনকে বোঝার চেষ্টা করুন। অনেকেই হয়তো চিৎকার করে, তবে তেমন ক্ষতি করেন না।
4. বিবেকের কথা শুনুন। এতে মনে বিষাক্ত অপরাধবোধ জাগবে না। সঠিক কাজ সাফল্যের একটি প্রধান অঙ্গ। 5. আমার মধ্যে আত্মবিশ্বাস আছে, প্রচুর আত্মবিশ্বাস। আপনার সবেতেই যেন এই উক্তির প্রতিফলন হয়। দৈনন্দিন জীবনে এই ছোট ছোট নির্দেশগুলি মেনে চলুন। সামনের সারিতে বসুন, চোখে চোখ রেখে কথা বলুন। হাঁটার গতি 25% দ্রুততর করে দিন। আলোচনা বা কথাবার্তায় অংশ নিন। প্রাণ ভরে হাসুন। আজকের এই পর্বে আমরা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার যে প্রত্যয়গুলি খুঁজে পেলাম, এগুলি যদি আমরা মানি, তাহলে জীবনে উন্নতি করার জন্য এবং জীবনকে সঠিকভাবে গড়ে তোলার জন্য অবশ্যই এগুলি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকের এই প্রয়াস আপনাদের জীবনকে সঠিকভাবে এবং উন্নততর চিন্তা ভাবনার মাধ্যমে সঠিক আত্মবিশ্বাসে গড়ে তোলা। যদি আমার তৃতীয় পার্টটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে মন্তব্য করবেন আপনাদের কেমন লাগলো। যদি কোথাও ভুল ত্রুটি বা কোনো কিছু পরিমার্জন করতে হয়, তাহলে অবশ্যই পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শ সাদরে গ্রহণ করব। একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি আসার সাথে সাথে আপনাদেরকে নতুন ভিডিওটি আমি পৌঁছে দিতে পারি এবং আপনারাও নতুন ভিডিওটি পেয়ে আরও আত্মবিশ্বাস গড়ে তুলতে পারেন এবং জীবনে সফলতা অর্জন করতে পারেন। লাইক করুন, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।